কলম্বিয়ার সেরেহন পৃথিবীর সবচেয়ে বড় ওপেন পিট কল মাইন্স অর্থাৎ কয়লা খনিগুলোর মধ্যে একটি। এখানে প্রতিদিন বড় বড় মেশিন মাটি খুঁড়ে শত শত টন কয়লা বের করে। এরপর ট্রাকে করে নিয়ে যাওয়া হয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে। 2024 সালে এখানে এসেছিল এক জিওলজির স্টুডেন্ট একটি ফিল্ড ট্রিপে। সে মাইন্সের দেয়ালে কিছু এমন পাথর দেখলো যার ভেতরে কিছু ছাপ ছিল। এই ছাপগুলো ছিল পাতা, গাছপালা আর বীজের, যা খুবই নর্মাল জিওলজির স্টুডেন্টদের জন্য। কিন্তু এই সব কিছুর সাথে পাওয়া গিয়েছিল এমন একটি প্রাণীর ফসিল যা একদমই নর্মাল ছিল না। এই ফসিলগুলো আজকের পৃথিবীতে নয়, বরং আজ থেকে প্রায় 60 মিলিয়ন বছর আগে এই প্রাণী এক্সিস্ট করত। এগুলো ছিল ঠিক সে সময়ের যখন ডাইনোসরদের রাজত্ব শেষ হয়েছিল। তাই সায়েন্টিস্টরাও ভাবলো যে খোঁড়াখুড়ি করে দেখি এখানে আর কি কি পাওয়া যায়। আর তাদের এই ভাবনার পেছনে যুক্তিও ছিল। অনেক কিছু বেরোলো সেখান থেকে। কিছু বোনস এত বড় ছিল যে প্রথম নজরে সবার মনে হলো এটা তো কোনো বড় কুমিরের হাড়, এবং এই ভাবনাটা লজিক্যালও ছিল, কারণ ওই যুগে সাউথ আমেরিকার জলাভূমিতে বিশাল সাইজের কুমির থাকতো। তাই সবাই ভাবলো এই বড় হাড়গুলো কুমিরেরই হবে। ফসিলগুলোকে প্যাক করা হলো, দেন শিপ করা হলো ফ্লোরিডা মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রিতে। আর এখানে একজন স্নেক এক্সপার্ট যখনই এই বোনসগুলোকে আনর্যাপ করলো, তখন সে কয়েক মুহূর্তের জন্য একদম থেমে গেল। কারণ সে যখন হাড়ের কাঠামোগুলোকে উলট পালট করে দেখলো, সে লক্ষ্য করলো যে সেগুলোর শেপ ডিফারেন্ট, বোনের কার্ভও ডিফারেন্ট। তার মানে হলো এগুলো কোনো কুমিরের অবশেষ ছিল না, বরং এগুলো ছিল একটা সাপের মেরুদণ্ডের হাড়ের টুকরো। আর যদি এই ইনফরমেশন পুরোপুরি সত্যি হয়, তবে এই সাপের যে সাইজ সেটা এত বেশি বড় যে ফসিল হিস্ট্রিতে এমন কোনো প্রাণীর রেকর্ড এখন পর্যন্ত করা হয়নি। আর এটা সেই মোমেন্ট ছিল যখন এই পুরো পৃথিবী একটা জায়ান্ট মনস্টার সাইজের সাপ সম্পর্কে জানতে পারলো, যা মিলিয়ন্স অফ ইয়ার্স আগে পৃথিবীতে রুল করত, যাকে বিজ্ঞানীরা নাম দিল টাইটানোবোয়া। অ্যান্ড বিলিভ মি, এই সাপের ব্যাপারে যত ডিটেলসে জানতে থাকবেন, আপনারা বিশ্বাস করতে শুরু করবেন যে এটা কোনো সাপ ছিল না, বরং এটা পিওর মনস্টার ছিল। আর যদি এই টাইটানোবোয়া পৃথিবীর কোনো কোনায় এখনো এক্সিস্ট করে, তবে এটা হয়তো হিউম্যানিটির জন্য সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে। বন্ধুরা, টাইটানোবোয়ার গল্পটি শুধু একটা বিশাল সাপের গল্প নয়। এই গল্প একটা এমন পৃথিবীর যেখানে সার্ভাইভাল সাইজ দিয়ে ডিসাইড হতো। 2009 সালে জেমস হেডের টিম নেচার জার্নালে একটা পেপার পাবলিশ করে। তারা জানায় যে সেরেহনে 186টি ফসিল স্পেসিমেন পাওয়া গেছে, যা প্রায় 30টি আলাদা আলাদা সাপের। তারা যখন এগুলোকে মডার্ন স্নেকের মেরুদণ্ডের হাড়ের সাথে কম্পেয়ার করলো, তখন জানা গেল এই সাপটা ছিল প্রায় 12.8 মিটার লম্বা, অর্থাৎ প্রায় 42 ফিট। পরে কিছু স্কাল বেসড স্টাডিজ থেকে জানা যায় সেটা প্রায় 14.3 মিটারের থেকেও বেশি লম্বা হতে পারত, আর এর ওজন হতে পারে প্রায় 1135 কেজি। বন্ধুরা, এই সাপটি অ্যাকচুয়ালি কতটা বেশি বড় ছিল সেটা ঠিকঠাক বোঝার জন্য আর ভিজুয়ালাইজ করার জন্য চলুন একটা কম্প্যারিজন করি। আমাদের আজকের দুনিয়ার সব থেকে বড় আর ভারী সাপ হলো গ্রিন অ্যানাকন্ডা। এর অফিসিয়ালি রেকর্ডেড ম্যাক্সিমাম লেন্থ হলো 8.5 মিটার, আর ওয়েট হলো প্রায় 227 কেজি। সো টাইটানোবোয়া এই সাপের থেকে প্রায় দ্বিগুণ লম্বা ছিল, মানে লম্বায় অলমোস্ট ডাবল। যদি এই সাপটি আজ কোনো রোডে থাকতো, তবে তার বডি একটা স্কুল বাসের সমান লম্বা হতো। আর সব থেকে মোটা জায়গায় তার ডায়ামিটার এত হতো যে সে যদি আপনার সামনে দাঁড়িয়ে থাকে, তবে আপনার কোমর পর্যন্ত চলে আসবে। অ্যান্ড এটা কোনো মুভির সিজিআই নয়, বরং এটা হলো পাবলিশড পিয়ার রিভিউড মেজারমেন্টস। টাইটানোবোয়ার আসল গল্প কেবল তার সাইজ নয় বন্ধুরা, বরং আমাদের এই পৃথিবীতে এত বড় সাপ এসে এক্সিস্ট করলো কিভাবে, প্রশ্নটা সেখানে। কারণ আজকের দুনিয়ায় অ্যামাজন হোক, কঙ্গো হোক বা সাউথ ইস্ট এশিয়া, কোনো রেইন ফরেস্টেই এরকম কোনো সাপ এই সাইজ পর্যন্ত পৌঁছাতে পারেনি আজ পর্যন্ত বন্ধুরা। আর এর রিজন হলো একটা সিম্পল বায়োলজিক্যাল রুল। আমরা অনেকেই জানি যে সাপ কোল্ড ব্লাডেড বা শীতল রক্ত বিশিষ্ট হয়। এর মানে হলো এরা নিজেদের বডির টেম্পারেচার নিজেরা কন্ট্রোল করতে পারে না। এদের বাইরে থেকে গরমের প্রয়োজন হয়, মানে বাইরের পরিবেশ যতটা বেশি ওয়ার্ম বা উষ্ণ হবে, তত বেশি ফাস্ট হবে এদের মেটাবলিজম। আর যত ফাস্ট এদের মেটাবলিজম হবে, তত বেশি দ্রুত এদের বডি গ্রো করবে। এর মানে হলো টাইটানোবোয়া যদি আমাদের পৃথিবীর মাটিতে এক্সিস্ট করত, তবে আমাদের পৃথিবীর তাপমাত্রা অনেক বেশি হওয়া উচিত ছিল। কিন্তু কতটা বেশি?
আর এখান থেকেই আমাদের সায়েন্টিস্টদের মধ্যে লড়াই শুরু হয়। 2009 সালে জেসন হ্যাডের টিম একটা বোল্ড কনসেপ্ট ক্লেম করে। টাইটানোবোয়ার সাইজ অনুযায়ী এনশিয়েন্ট টাইমের টেম্পারেচার ক্যালকুলেট করে একটি থিওরি দাঁড় করায়। এই থিওরি অনুযায়ী এত বড় সাপ আমাদের দুনিয়ায় তখনই এক্সিস্ট করতে পারে যদি সেই সময় এভারেজ টেম্পারেচার প্রায় 30 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। যেখানে আজ সবচেয়ে গরম ট্রপিক্যাল ফরেস্টের এভারেজ টেম্পারেচার 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস হয়, অর্থাৎ আজকের সময় থেকে প্রায় 4 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস বেশি গরম ছিল ওই সময়। এই কনসেপ্টকে বলা হয় স্নেক অ্যাজ এ পেলিওথার্মোমিটার, যেখানে একটা সাপের বডির সাইজের হিসেবে সেই সময়ের তাপমাত্রা আর ক্লাইমেট ক্যালকুলেট করা হয়। কিন্তু এই জার্নালেই একটা দ্বিতীয় ওপিনিয়নও আসে। একজন সায়েন্টিস্টের মতে এই অ্যাপ্রোচটা এতটাও সিম্পল নয়। অ্যাকর্ডিং টু হিম, টাইটানোবোয়ার মতো সাপরা নর্মাল সাপ ছিল না। এরা নিজেদের বডির টেম্পারেচার হয়তো নিজেরা কন্ট্রোল করতে পারতো। এরা কখনো রোদে থাকতো, কখনো জলে থাকতো, আর কখনো নিজেদের ইচ্ছে মতো ছায়ায় থাকতো। তাই টাইটানোবোয়ার সাইজের হিসেবে ডিপেন্ড করে সেই সময় দুনিয়ার তাপমাত্রার হিসেব দেয়াটা মিসলিডিং হতে পারে। এই সায়েন্টিফিক আর্গুমেন্ট 2026 সালেও ওপেনই আছে। এর মানে কেউ কোনো কনক্লুশনে আজ পর্যন্ত পৌঁছাতে পারেনি। এবার একটু সেই সময়ের কথা ইমাজিন করুন, যখন টাইটানোবোয়া এক্সিস্ট করত 58 থেকে 7 মিলিয়ন বছর আগের সময়, যখন ডাইনোসররা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। দুনিয়া রিকভার করছে, আর যে ট্রপিক্যাল রিজনগুলো আছে, বিশেষ করে আজকের কলম্বিয়া, সেখানে এমন কিছু তৈরি হচ্ছে যা আধুনিক দুনিয়ার কোথাও নেই। এবার আসি সেই সময়ে যখন পুরো দুনিয়ার কোথাও কোনো আইসবার্গ নেই, আইস ক্যাপ নেই, উইন্টার বা শীতকাল নেই, আর বাতাসে ময়েশ্চার এত বেশি যে শ্বাস নেওয়া মুশকিল, আর পুরো দুনিয়ার টেম্পারেচার সারা বছর কনসিস্টেন্ট থাকে। আর কলম্বিয়ায় থাকা সেরেহানের এই কয়লা খনি আমাদের সেই সময়ে ফেরত নিয়ে যায়, কারণ এটা কেবল একটি কোল মাইন নয়, বরং এটা পুরো টাইম ক্যাপসুল। এখানে সায়েন্টিস্টরা কেবল টাইটানোবোয়ার অবশেষ পায়নি, বরং এমন কিছু প্ল্যান্টসের ফসিলসও পেয়েছে যা এনশিয়েন্ট রেইন ফরেস্টের পুরো পিকচারটা তুলে ধরে। এখানে এমন জায়ান্ট কচ্ছপের প্রমাণ মিলেছে যা একটা পুল টেবিলের সমান বড় ছিল, মানে সেই কচ্ছপের পিঠে আপনি শুয়ে থাকতে পারেন। এছাড়াও অনেক পুরনো ক্রোকোডাইলের অবশেষ পেয়েছে যাদের দাঁত ব্লান্ট আর ক্রাশিং টাইপের ছিল। বন্ধুরা, এরা অ্যাম্বুশ প্রিডেটর ছিল যারা পানিতে থেকে নিজেদের শিকারের অপেক্ষা করত। রিসার্চাররা এটাকে ডেসক্রাইব করেছে অ্যাজ ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট মেগা ফসিলস রেকর্ডস অফ নিউ ট্রপিক্যাল রেইন ফরেস্ট। অর্থাৎ এই কোল মাইন হলো সেই দরজা যেখান থেকে আমরা সেই সময়ে যেতে পারি যখন ডাইনোসর বিলুপ্ত হওয়ার পর প্রকৃতি আবার নিজেকে রিবিল্ড করছিল। আর এই নন স্টপ হাই টেম্পারেচারের দুনিয়ায় সেই সময় টাইটানোবোয়ার মতো বড় সাপের থাকাটা কোনো আশ্চর্যের ব্যাপার ছিল না, কারণ সেই সময় কচ্ছপই এত বড় ছিল যাদের পিঠে শুয়ে আপনি রীতিমতো ঘুরে বেড়াতে পারেন। ভাবুন তো তাহলে সেই সময়ের সাপ কত বড় হতে পারে। ইনিশিয়াল পর্যায়ে সায়েন্টিস্টরা ভেবেছিল হয়তো টাইটানোবোয়াও অ্যানাকন্ডার মতো বিহেভ করত, বড় জীবজন্তুদের পেঁচিয়ে ধরে খেয়ে ফেলতো। কিন্তু 2011 সালে একটা এক্সপেডিশনে অন্য এক সত্য সামনে আসে। এখানে পাওয়া যায় 3টি আলাদা আলাদা টাইটানোবোয়ার স্কাল বা খুলি। এটা প্রথমবার ছিল যখন কোনো বড় সাপের স্কাল পাওয়া গিয়েছিল, আর যখন এই স্কালের অ্যানালাইসিস হলো তখন পিকচারটা সম্পূর্ণ বদলে গেল। টাইটানোবোয়ার প্যালেটের স্ট্রাকচার, দাঁতের অ্যারেঞ্জমেন্ট আর চোয়ালের অ্যানাটমি একটা স্পেসিফিক ডিরেকশনের দিকে পয়েন্ট করছিল। এই টাইটানোবোয়ার মেইন খাবার ছিল সম্ভবত বড় বড় মাছ বা বড় বড় জীবজন্তু। এটা মুভিগুলোতে দেখানো সেই বড় বড় মনস্টারদের মতো ছিল না যে ডাঙায় দৌড়ে শিকার করত, বরং এটা অন্যরকম কিছু একটা ছিল। এবার একটু এই সিনটাকে ইমাজিন করুন। একটা ঘোলাটে অন্ধকার নদী, পানির রং ট্যানিনের কারণে ডার্ক বাদামি, কালো বলতে পারে। পানির সারফেসে কোনো ধরনের কোনো নড়াচড়া নেই, ব্যাস একটা হালকা রিপল বা ঢেউ। সেই পানির ভেতর শেকড়ের মাঝে কোনো পড়ে থাকা গাছের নিচে 42 ফুটের একটা শ্যাডো লুকিয়ে বসে আছে। শুধু তার চোখ আর তার নস্ট্রিলস পানি থেকে হালকা উপরে আছে। এটা ঘন্টার পর ঘন্টা নয়, বরং কয়েকদিন ধরে এই সেম পজিশনে আছে নিজের শিকারের অপেক্ষায়। না কোনো মুভমেন্ট আছে, না কোনো আওয়াজ আছে। আর যখন একটা বড় মাছ বা একটা ক্রোকোডাইল এই এরিয়ায় আসে তখন পানিতে হালকা নড়াচড়া হয় আর তারপর তাকে কাঁচা খেয়ে ফেলে। এটা ছিল টাইটানোবোয়ার হান্টিং স্টাইল। এবার সবথেকে বড় প্রশ্ন হলো, টাইটানোবোয়া যদি এত ভালো শিকারী হয়ে থাকে আর এনভায়রনমেন্টের হিসেবে নিজেকে মানিয়েও নিয়েছিল, তবে এর বিলুপ্তি
কিভাবে হলো? আচ্ছা দেখুন, ডাইনোসররা কিভাবে এই দুনিয়া থেকে গায়েব হলো এটা তো আমরা সবাই জানি, কিন্তু টাইটানোবোয়ার সাথে কি হয়েছিল? তারা তো ডাইনোসর বিলুপ্ত হওয়ার পর এই দুনিয়ায় ছিল, আর এরপরে পৃথিবীতে এমন কোনো ঘটনাও ঘটেনি যা পৃথিবী থেকে কোনো প্রজাতির গণবিলুপ্তি ঘটিয়েছে। তাহলে আসলে কি ঘটেছিল? বন্ধুরা, টাইটানোবোয়ার গায়েব হওয়ার পেছনের মেইন রিজন ছিল ঠান্ডা বেড়ে যাওয়া। পপুলার রিটেলিংসে বলা হয় যে দুনিয়া ধীরে ধীরে ঠান্ডা হয়ে গিয়েছিল, আর টাইটানোবোয়া এই ক্লাইমেট চেঞ্জে সার্ভাইভ করে উঠতে পারেনি। প্রায় 58 মিলিয়ন বছর আগে ওয়েদারে খুব বড় চেঞ্জ এসেছিল, যাকে বলা হয় প্যালিওসিন ইসিন থার্মাল ম্যাক্সিমাম। একে শর্ট ফর্মে বলা হয় PETM। এটা একটি ম্যাসিভ ওয়ার্মিং ইভেন্ট ছিল, যার কারণে পুরো পৃথিবী আরো বেশি গরম হয়ে গিয়েছিল। কিন্তু আপনাদের মনে হতে পারে যে এবার এই কথাটা একটু উল্টে গেল, তাই না? একটু আগেই তো বলেছিলাম যে ঠান্ডা বাড়ার কারণে টাইটানোবোয়া মারা গেছে, আর এখন বলছি যে একটা ম্যাসিভ ওয়েদার চেঞ্জের কারণে দুনিয়া গরম হয়ে গিয়েছিল। বেসিকলি ঠান্ডা বাড়া আর গরম বাড়া এই দুটো রিজন দেয়া হয় টাইটানোবোয়ার গায়েব হওয়ার পেছনে। কিন্তু টাইটানোবোয়া গায়েব হওয়ার পেছনের আসল রিজন এখনো কারো জানা নেই। যেভাবে প্রকৃতি নিজের নিয়মগুলোকে বদলে একটি পারফেক্ট সিচুয়েশন, একটি পারফেক্ট এনভায়রনমেন্ট দিয়েছিল এরকম একটি প্রাণীকে, যা দুনিয়ার সবচেয়ে বড় সাপ হয়ে উঠেছিল, আর তারপর হঠাৎই পলক ফেলতেই সব সিচুয়েশন বদলে গেল, মৌসুম বদলে গেল, শিকার বদলে গেল, পরিস্থিতি বদলে গেল, আর এই সাপ সব সময়ের জন্য ইতিহাস থেকে গায়েব হয়ে গেল। যেন কখনোই এটি এক্সিস্টই করতো না এই পৃথিবীতে। ভাবুন, ফসিলের মাধ্যমে ডাইনোসর বা এই সাপের ব্যাপারে যদি জানা না যেত, তবে কি কখনো কেউ জানতে পারতো যে এত বড় সাইজের সাপ দুনিয়ায় কখনো এক্সিস্ট করতো? বন্ধুরা, টাইটানোবোয়া এখন আর এক্সিস্ট করে না। অনেকের মতে হয়তো অ্যামাজন জঙ্গলে বা দুনিয়ার কোনো এক কোনায় এরকম বড় সাপ এখনো এক্সিস্ট করতে পারে। এখন এই কথায় কতটা সত্যতা আছে তা আসলে কেউই জানে না, বা এরকম কোনো রিসার্চ এখনো পর্যন্ত আমাদের সামনে আসেনি। কিন্তু টাইটানোবোয়ার ব্যাপারে যা কিছু আজ জানলেন, তা থেকে আমরা নিজেদের জন্য একটা শিক্ষা অবশ্যই নিতে পারি। সেটা হলো, যেভাবে একটা বড় সাপ যা কখনো বিলুপ্ত হবার কথা ছিল না, যাকে এই পুরো দুনিয়ার কেউই কোনো ক্ষতি করতে পারবে না, সেও পলক ফেলতেই বিলুপ্ত হয়ে গেল। সামান্য কিছু এনভায়রনমেন্টাল চেঞ্জেসের কারণে বিশাল এই সাপের প্রজাতি নষ্ট হয়ে গেল। আর ঠিক তেমনি হয়তো মানুষদের সাথেও হতে পারে। এই পৃথিবীর পারফেক্ট এনভায়রনমেন্টে মানবদের জন্ম হলো, পুরো মানব সভ্যতা বেড়ে উঠলো আর বিকশিত হলো। কিন্তু এখন এই মানুষই মিলে প্রকৃতির সর্বনাশ করছে, পৃথিবীর টেম্পারেচার নিয়ে খেলছে, কিছু ডেটা সার্ভার চালানোর জন্য লক্ষ লক্ষ গ্যালন পানি নষ্ট করছে, আর সবচেয়ে ভয়াবহ হলো প্লাস্টিক দিয়ে পৃথিবীর মাটির গলা চেপে ধরছে। কিন্তু কারো কোনো মাথা ব্যথা নেই এ নিয়ে। সামনের দিনগুলোতে এর ঠিক ফল আমাদেরই ভোগ করতে হবে, মানে মানুষের ভোগ করতে হবে। আজ থেকে 60 মিলিয়ন বছর পর আমারই মতো এরকম কেউ হয়তো একজন বলবে যে মানুষ নামের একটা প্রজাতি ছিল, এই পৃথিবীতেই বাস করত, যারা খুব ইন্টেলিজেন্ট ছিল, আর তারা নিজেরাই নিজেদের বিনাশের কারণ হয়ে উঠেছিল।